যে কোনো শিক্ষার্থী যদি জীবনে সফল হইতে চায় তার 1 নাম্বার কাজ যেটা, সেটা কি 7টা কানেকশন হইলে ভালো হবে না 100টা কানেকশন? আমি যদি বলি যে একটা স্টুডেন্ট আছে তার 7 জন বন্ধু, আরেকজন স্টুডেন্ট আছে তার 100 জন, কে বেশি পাওয়ারফুল? ফেসবুকের বন্ধু না, সত্যিকারে আছে। আমার বন্ধু এই যে প্রক্টর যে রয়েছে ফেরদৌস, সে বলতেছিল যে ডিপার্টমেন্ট 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে যে ফার্স্ট হয়েছে। আমি যখন পুরস্কার নিচ্ছিল আমি মনে করলাম যে এটা বোধহয় ফিমেল ইউনিভার্সিটি নাকি, মানে সব মেয়েরা নিচ্ছে। তা বললো যে না, ডিপার্টমেন্টের মধ্যে 22টার মধ্যে 17টা হচ্ছে মেয়েরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা যে চ্যাম্পিয়ন হয়েছে ওদের বুদ্ধি কি খুব বেশি এরকম? এই কারণে ছেলেরা এখন বেশিরভাগ জনে, আজ থেকে 15-20 বছর আগে বইয়ের মধ্যে লেখা ছিল যে মেয়েদেরকে কোঠা দিতে হবে। বিশ্বাস করো যেইভাবে দিন আগাচ্ছে ছেলেদেরকে কিছুদিন পর লিখতে হবে আমাদের কোঠা চাই। ভয়ঙ্কর। এবং আমি তো দেখছি মেয়েরা যতটা উৎসুক শ্রোতা হয়, যতটা অ্যাটেনশন দিয়ে শুনতে থাকে, ছেলেদের অ্যাটেনশন দেওয়ার ক্যাপাসিটি বেশিরভাগ জনেরই ধ্বংস, শেষ। আচ্ছা, অ্যাটেনশন বানানটা ইংরেজি প্রথম কি বর্ণ দিয়া, তারপরের বর্ণটা কি? ডাবল টি এর মধ্যে প্রথমটা টি না? ওকে, এই দুইটা বর্ণ খেয়াল রাখতে হবে, অ্যাট, এ এবং টি। মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগের মাথায় এখন আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। আলফা মানেটা কি? মেয়েরা শান্ত শিষ্ট ধৈর্যশীল, ছেলেরা হচ্ছে হ্যাঁ দুনিয়ার আন্দোলন সফল করার জন্য আবু সাইদের মতো অসাধারণত্ব দরকার আছে, ওইটা ঠিক আছে। এবং ছেলেরা অসাধারণত্ব দেখিয়ে একটা জাতিকে মুক্ত করছে, ওকে ফাইন। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফাইটিং করলে কিন্তু হবে না। পড়াশোনার ক্ষেত্রে স্থিতিশীল ব্রেইন লাগবে, মানে ব্রেইনটাকে ঠান্ডা রাখতে হবে। বিশাল বড় জাহাজের মধ্যে এক তরুণ যুবক খুব চিন্তা ভাবনা করতেছে। তার চিন্তা হচ্ছে যে পড়াশোনা তো শেষ, সামনে চাকরি বাকরি হবে কি না, কি করব, ক্যারিয়ারের অবস্থাটা কোন দিকে যাবে। তার এই চিন্তা দেখে ওই বিশাল বড় জাহাজের যে ক্যাপ্টেন, উনি মানুষের মন রিড করতে পারতো, মানে সে কি চিন্তা করছে এটার উপর ভিত্তি করে বুঝতে পারতো যে মনের মধ্যে কীরকম কাজ, তার কীরকম ঘটনা মানে চলছে। তখন সেই যুবককে ডাকছে, ডেকে বলছে যে তুমি ইঞ্জিন রুমের মধ্যে আসো। যে রুম থেকে বিশাল বড় জাহাজটা আগায় যাচ্ছিল, ওই রুমে যাওয়ার পরে উনি বললো যে ওইখানে একটা সুইচ আছে, সেই সুইচটা প্রেস করো। সুইচ যখন প্রেস করছে একটা দরজা বন্ধ হয়ে গেছে। 25-30 সেকেন্ড বলছে আরেকটা সুইচ, এইটা হচ্ছে চাপ দাও। ওইখানে চাপ দিয়েছে, আরেকটা সুইচ চাপার পরে আরেকটা দরজা বন্ধ হয়ে গেছে। তখন উনি চিন্তা করলো যে কি ব্যাপার, দুইটা সুইচ টিপলাম, দুই দিকে দরজা বন্ধ হয়ে গেল। বলতেছে যে তুমি যদি জীবনে সফল হইতে চাও তাহলে এরকম দুইটা সুইচ তোমাকে টিপা শিখতে হবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তো এই যে দুইটা সুইচ, এই দুইটা সুইচ যদি কেউ ঠিকভাবে প্রেস করতে পারে তাহলে সাফল্যটা কেমন হয় সেটার নমুনা হচ্ছে ওই লোক, ওই যে একজন স্টুডেন্ট ছিল, শুধু চিন্তার মধ্যে আছে যে কি হবে, ভবিষ্যৎ কতটা সুন্দর হবে নাকি কীরকম টেনশনের মধ্যে জীবন যাবে। সেই ছেলে পরবর্তীতে এমন কিছু করছে, তার মৃত্যুর পরে 1500 পৃষ্ঠা লাগছে শুধু তার জীবদ্দশায় কি অসাধারণ কাজ তিনি করছেন সেটা প্রকাশ করার জন্য। ওই যে দুইটা সুইচ, যে দুইটা সুইচ টিপ দিতে পারলে জীবনে সফল হইতে পারবো, এই সাফল্যের জায়গায় আসার আগে একটা প্রশ্ন করতে চাই। বিসিএস ক্যাডার কারা কারা হইতেছে একটু হাত উঁচু করি তো। সো নাইস, হাত নামাই। আজকে ফজরের নামাজের সময় হিন্দু হোক মুসলমান হোক ভোর 5টার দিকে ঘুম থেকে উঠছি কারা কারা সত্যিকার অর্থে? হাত উঁচু করি তো। ও সো ফাইন। আচ্ছা, গতকাল রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়েছি কারা কারা একটু হাত উঁচু করি তো। আপনারা লিখে ফেলেন যদি এইটাই সত্যি চিত্র হয়, তাহলে যারা যারা হাত তুলেছেন প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেকের মনের যে চাওয়া অফিসার হওয়া বা যেটাই হইতে চায় সে অবশ্যই হয়ে গেছে ইনশাল্লাহ। এটা খুব বিস্ময়কর ব্যাপার যে বিসিএস অফিসার হইতে চায় এবং সেই জন্য ভোরে ওঠার যে প্রক্রিয়া সেইটা রংপুর ইউনিভার্সিটির এখানে যারা আছে বেশিরভাগ জন মানতেছে, এটা আনবিলিভেবল, মানে খুব অসাধারণ। আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন ব্যাচ স্টুডেন্টদেরকে পড়াই যে তুমি কি হইতে চাও, কয় যে আমি মেডিকেলে চান্স পাইতে চাই, বিসিএস হইতে চাই। ভোরে উঠছো কয়জন?
দেখা যায় যে 20% উঠছে, 80% উঠে নাই। কিন্তু এখানে যেটা দেখলাম, যারা হইতে চায় তারাই আলহামদুলিল্লাহ উঠিয়েছে। আচ্ছা, আমরা এই যে বিসিএস অফিসার হইতে চাই, যারা যারা এতক্ষণ হাত তুলেছি, এই জিনিসটা খাতা কলমে লিখেছি কারা কারা? তারা হাত উঠান তো। লিখছি কারা কারা? লিখছে অনেক কম না পার্সেন্টেজ? ভেরি নাইস। আচ্ছা, এই বিসিএস অফিসার হওয়ার জন্য কি কি করব সেটার প্ল্যানটা লিখছে একদম ডিটেইলস। এটা কারা কারা? হাত উঁচু করেন তো। ভেরি নাইস। আপনারা কি মিশরের পিরামিডের নাম শুনছেন? তো আসবো এই জায়গায়। এটা আরেকটু উঠাই দিলেও কি ভালো হবে না? একটু মিশরের যে পিরামিড, এটা একটু জাস্ট মাইকে যে আছে, এটা আছে না? আচ্ছা, না থাকলে আমি একটু হেলে বলবো, সমস্যা নেই। ও আচ্ছা, এরকম না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মিশরের যে পিরামিড, আমি যে জায়গায় ছিলাম এখানে আসতেছি এখনই। মিশরের পিরামিডের ওইখানে লেখা আছে যে পরের যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম আমাদের চেয়ে খুব দুর্বল হবে। মিশরের পিরামিডের ভিতরে একটা বক্সের মধ্যে একজন একটা ডায়েরি পেয়েছে, সেই ডায়েরির মধ্যে লেখা যে পরের প্রজন্ম যারা আসবে খুব দুর্বল হবে। তা পরের প্রজন্ম যারা আছে তারা কিন্তু দুর্বল হয়, ব্যাপারটা মোটে এরকম নয়। বরং যেটা হয়, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে 2 দিয়ে ভাগ করলে 8। তাই একজন বলছে যে ভাই, আমাকে তো যে হিসাবটা দিয়েছে সেইখানে হচ্ছে যে 8 টাকা। আরেকজন বলছে আমাকে 16কে 2 দিয়ে ভাগ করে ওই টাকা নিতে বলছে। 8 টাকা নেওয়া, 16কে 2 দিয়ে ভাগ করে 8 টাকা নেওয়া, সরাসরি 16 থেকে ভাগ দিয়ে 8, এমনিতে 8, একই কথা। ঠিক তেমনি করে পরের যে প্রজন্ম আসে তারা যে দুর্বল হয়, এইটা আসলে প্রত্যেক প্রজন্ম আজ থেকে 5000 বছর আগের থেকে মনে করতেছে তার পরের প্রজন্ম দুর্বল, তার পরের প্রজন্ম দুর্বল, তার পরের প্রজন্ম দুর্বল। এইটা মানুষের একটা প্রথম থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে আমার সন্তান দুর্বল হবে। এই ধারণাটা বংশ পরম্পরায় হচ্ছে আস্তে 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 আগে আসছে। কিন্তু আমরা যেটা গবেষণা করে দেখি সেটা হচ্ছে পরের প্রজন্ম দুর্বল হয় না, পরের প্রজন্ম আগের প্রজন্মের মতোই হয়। এবং সেইটা যে ঠিক, এইখানে যখন আমি হাত তুলতে বলেছি, আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা। হার্ভার্ড ইউনিভার্সিটিতে এরকম একটা প্রোগ্রামের মধ্যে হাত তুলতে বলছিল। তা হার্ভার্ড বিজনেস স্কুল তো অসাধারণ, সেইখানে হাত উঠাইতে বলছে যে তোমরা কারা কারা জীবনে সফল হইতে চাও? সবাই হাত তুলছে যে আমরা হইতে চাই। তারপরে বলতে যে ঠিক আছে, তোমরা কারা কারা জীবনের লক্ষ্য নির্ধারণ করছো? মোটামুটি সবাই বলছে লক্ষ্য আছে। কারা কারা লিখছো? লিখছে দেখা গেছে 8 থেকে 10%। ডিটেলস লিখেছো 3 থেকে 4%। তো এখানেও আমরা যে পার্সেন্টেজটা দেখছি, ডিটেলস লিখছে 3 থেকে 4%। এবং যখন কেউ একটা জিনিস হতে চায় সেটা তখন লিখে ফেলে, লিখলে লাভটাকে এটা অনেকে বুঝতে পারে না। আমিও চিন্তা করতাম যে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম অন হয়, এই জন্য বোধহয় লেখার লাভ আছে। এই 5-7 দিন আগে একটা আর্টিকেল পড়লাম, অবাক হয়ে গেছে। কি সেটা? একজন ধরা যাক যে কম্পিউটারে লিখতেছে, কম্পিউটারে যখন কেউ একটা পড়া লেখে বা যে কোনো জিনিস, তখন তার ব্রেইনে 7টা রাস্তা তৈরি হয়, 7টা জিনিসের সাথে ব্রেইনের নিউরনের কানেকশন তৈরি হয়। আর ওই জিনিসটাই কেউ যখন কলম আর খাতা নিয়ে হাত দিয়া লিখতে থাকে, তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়। বুঝে নাই? তার মানে আমি যখন একটা জিনিস কম্পিউটারে লিখছি তখন 7টা, অনলি 7টা রাস্তা, 7টা কানেকশন ব্রেইনের একটা নিউরনের সাথে অন্যদের হয়। আর ওইটা যখন আমি লিখে ফেললাম তখন 100টার বেশি রাস্তা চালু হয়ে যায়।